সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি বিবিএ অনার্স 4th ইয়ারের অ্যাকাউন্টিং থিওরির উপর ক্লাস নিতে। ইতিমধ্যে আমরা অ্যাকাউন্টিং থিওরির প্রথম অধ্যায় অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যাকাউন্টিংটা পড়িয়েছি, এর মূল সমস্ত কিছুই আমরা জানিয়েছি। আজ আমরা চ্যাপ্টার 2 এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিংটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিবিএ অনার্সের অ্যাকাউন্টিং থিওরি বা হিসাব বিজ্ঞান তত্ত্ব যে কিসের উপর নির্ভরশীল, সেই নির্ভরশীলতা আমরা প্রথমেই সেই ডেভেলপমেন্ট অ্যাকাউন্টিংটা করেছি এবং আজ আমি সেকেন্ড অধ্যায় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিংয়ের উপরে ক্লাস নেব বিবিএ অনার্স 4th ইয়ারের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ের। তাই এই দ্বিতীয় অধ্যায়ের যে কনসেপচুয়াল অর্থাৎ হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো ও প্রতিবেদন, হিসাব বিজ্ঞানের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এর বাংলা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো ও প্রতিবেদন। তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের এর মূল ধারণাটা কি, এর ভূমিকাটা কি? এর মূল ভূমিকা: আধুনিক হিসাব ব্যবসা বাণিজ্য যুগে পৃথিবীর ন্যূনতম বা দূরতম প্রান্তের একটি দেশ বিপরীত প্রান্তের অন্য একটি দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক আবদ্ধ হতে পারে। আর এই ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয় হিসাব বিজ্ঞানের কলা কৌশল সমূহ প্রয়োগের মধ্য দিয়ে পৃথিবীর সব দেশ উপযোগী আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। অর্থাৎ আর্থিক বিবরণীটা আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। আর্থিক বিবরণী মোট সম্পদ, মোট দায়, আমাদের কী পরিমাণ আছে একটা কারবারের ভিতরে, সেটাই আমরা প্রকাশ করতে পারি। আর এই আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমরা সমস্ত কলাকৌশল পৃথিবীর সব দেশের উপযোগী আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে এর কলাকৌশলগুলো আমরা জানতে পারি। আর্থিক বিবরণী তৈরি করতে গিয়ে হিসাব বিজ্ঞানের গতিময় নীতিমালা মেনে চলেন। মৌলিক কোনো বিশ্বাস বা সাধারণভাবে প্রতিষ্ঠিত কোনো অপরিবর্তনীয় সত্যকে নীতি বলা হয়। আবার কাজ সম্পাদনের সকলের কাজে গ্রহণযোগ্য সাধারণ নিয়ম বা ভিত্তিকে হিসাব বিজ্ঞানের নীতি বলে অভিহিত করা হয়। আর এই জন্য আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। আমরা এই ব্যবসায়ের ভাষা কেন বলা হয় ইতিমধ্যে আমরা পড়িয়েছি সেটা। এবং এই ব্যবসায়ের ভাষা কেন বলা হয় আমরা ক্লাস 9, 10, ইন্টারমিডিয়েট, অনার্স 1st ইয়ার এবং অনার্স 4th ইয়ারে মোটামুটিভাবে আমরা জেনেছি। মোটামুটি না, এটা মোটামুটি ভালোভাবেই জেনেছি। তাই এটা নিয়ে আলোচনার আর আশা করি প্রয়োজন নেই। তারপরেও ভাষাকে বোধগম্য, ভাষার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেমন ব্যাকরণ মানতে হয়, তেমনি আর্থিক বিবরণীতে ব্যবসায়ের প্রকাশিত তথ্য সকলের কাছে একই অর্থবোধক ও নির্ভরযোগ্য করার জন্য কিছু নিয়মনীতি মানতে হয়। এগুলোকে সংক্ষেপে হিসাব বিজ্ঞানের নীতিমালা বলা হয়। তাহলে হিসাব বিজ্ঞানের নীতিমালাটা কি হয়, কিভাবে বলা হয়, কী জন্য বলা হয়, সেটা বোঝা গেল। আর্থিক ঘটনা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। আর্থিক ঘটনা হতে জাবেদা, খতিয়ান, দেয়ামিল আর্থিক বিবরণ তৈরি করার মাধ্যমে ফলাফল ও আর্থিক অবস্থার পরিবর্তন সম্বন্ধে ধারণা নেওয়া হয়। অর্থাৎ আর্থিক বিবরণ হইতে জাবেদা, খতিয়ান, দেয়ামিল এবং নগদান হিসাব বা অন্যান্য যা কিছু আছে সবই আমরা এই হিসাব বিজ্ঞানের ধারণাগত মাধ্যমে আমরা জানতে পারি। এর ফলাফল ও আর্থিক অবস্থার পরিবর্তন সম্পর্কে ধারণা নেওয়া হয়। হিসাব বিজ্ঞানের এই উদ্দেশ্য সাধনের জন্য কতগুলো মৌলিক ধারণা ও প্রচলিত সীমাবদ্ধ প্রয়োগ করা হয়ে থাকে, এগুলোই হিসাব নীতি। অর্থাৎ হিসাব নীতিটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কতগুলো মৌলিক ধারণা যেটা আমরা প্রয়োগ করি, সেই প্রয়োগটাকে বলা হচ্ছে হিসাবের নীতি। হিসাব বিজ্ঞানের এই উদ্দেশ্য সাধনের জন্য বা এই প্রচলিত নিয়ম নীতি সীমাবদ্ধতার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানের কাজ সম্পাদন করা হয়। হিসাব বিজ্ঞানের অনুসৃত নিয়ম নীতি সীমাবদ্ধতা, প্রাকৃতিক নিয়ম বা সাধারণ সত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশের ক্ষেত্রে হিসাব নিকাশকরণের যখনই কোনো সমস্যা দেখা দেয়, তখন হিসাব বিজ্ঞানী উক্ত সমস্যা সমাধানের জন্য তার বিবেচনায় সর্বোত্তম
ভালো সমাধান নীতি, নিয়ম ও কৌশল প্রবর্তন করে। যদিও অন্যান্য হিসাব বিশেষজ্ঞ উক্ত নিয়ম বা নীতি কৌশল মেনে নেন, তবে উহা সর্বজন স্বীকৃত হিসাব নীতি হিসাবে গৃহীত হয়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে সমস্ত হিসাববিদগণ আছে, এরা যদি সকলে মিলে যে নীতি একযোগে মেনে নেয়, সেটাই আমাদের হিসাবের শিক্ষিত নীতি হিসেবে গৃহীত হয়। সময়ের বিবর্তনে এরূপ সর্বজন স্বীকৃত নীতি, হিসাব নিকাশকরণ, স্বতঃসিদ্ধ রীতিনীতি, সীমাবদ্ধতা ও ধারণাগুলো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে সময়ের বিবর্তনের সর্বজন স্বীকৃত হিসাব নিকাশকরণের স্বতঃসিদ্ধ নিয়মনীতি, সীমাবদ্ধতা ও ধারণাগুলো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। হিসাব তত্ত্বের ব্যবহারকারীর নিকট ব্যবসায়ের আর্থিক ফলাফল ও অবস্থা সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সঠিক, যথাযথ ও তুলনাযোগ্যভাবে উপস্থাপনের জন্য হিসাব বিজ্ঞানকে সর্বদা যুগোপযোগী করা হয়েছে। এই জন্য হিসাব বিজ্ঞানে আগ্রহী ব্যক্তি ও পেশাদার হিসাব বিজ্ঞানীরা সহজ ও সর্ব ব্যবসায়ে প্রযোজ্য কিছু ধারণা, নীতি ও সীমাবদ্ধতা সময়ের মাধ্যমে হিসাব বিজ্ঞানকে একটি সুশৃঙ্খল নিয়মের মধ্যে আনার চেষ্টা করেছেন। বর্তমান বিশ্বের প্রায় সকল দেশে হিসাব নিকাশকরণে একই নিয়ম, নীতি, সীমাবদ্ধতা অনুসরণ করা হয়ে থাকে। হিসাব বিজ্ঞানের লেখকগণ হিসাব বিজ্ঞানের নীতিমালাকে ধারণা, সীমাবদ্ধতা, আচরণবিধি ও নীতি ইত্যাদি নামে অভিহিত করেছেন। তাহলে আমরা মোটামুটি ভূমিকাটা নিয়ে একটু আলোচনা করলাম। এরপরে ভূমিকার পর আমরা চলে যাব অন্য যে কোনো একটা টপিকসে। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো, যেহেতু আমার এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং, তাহলে ধারণাগত কাঠামোর সংজ্ঞাটা আমাদের জানা দরকার, যে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো সংজ্ঞাটা কি। তাহলে আমরা এই সংজ্ঞাটা সম্পর্কে জানতে আমাদের হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো জানা খুব জরুরি। ব্যবসার আর্থিক প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করাই হিসাব বিজ্ঞানের একটা অন্যতম প্রধান উদ্দেশ্য। আর এই তথ্য সরবরাহ করার জন্য প্রয়োজন হয় সুনির্দিষ্ট নীতি ও পদ্ধতি মোতাবেক আর্থিক বিবরণী প্রস্তুত এবং যথাযথ নীতিমালা অনুসরণ করে তা ব্যবহারকারীর নিকট উপস্থাপন করা। তথ্য উপস্থাপনের যথাযথ নিয়ম নীতি অনুসরণ ও প্রয়োগ করে আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো উদ্ভব হয়, বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং উদ্ভব হয়। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো হলো একটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও তার ব্যবহারিক প্রয়োগের নির্দেশিকা বা নীতিমালা। ধারণাগত কাঠামোর উপর ভর করে একটি বিষয়ের যাবতীয় কর্মকাণ্ড রচিত, বিকশিত ও নিয়ন্ত্রিত হয়, তাই এটিকে হিসাব বিজ্ঞানের সংবিধানও বলা হয়। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো হলো এর স্বরূপ, রূপরেখা, দিক নির্দেশনা, পরিচিত বা সংবিধান, যার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞান সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। নতুন নতুন পরিস্থিতি মোকাবেলায় নীতিমালা প্রণয়ন করা হয় এবং বিতর্কিত বিষয়ের সুষ্ঠু সমাধান করা হয়। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। একটি হলো হিসাব বিজ্ঞান, অপরটি হলো ধারণাগত কাঠামো। হিসাব বিজ্ঞান হলো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, ফলাফল নির্ণয়, প্রতিবেদন প্রস্তুত করে আগ্রহী ব্যক্তিবর্গের নিকট তথ্য সরবরাহ করা। আর ধারণাগত কাঠামো বলতে বোঝায় এক ধরনের ছক বা নকশা, যাতে বিভিন্ন ধরনের উপাদান বা অংশের মধ্যে সম্পর্কযুক্ত থাকে। তাই এই হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে হিসাব বিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব, প্রয়োগের নীতিমালা সংক্রান্ত ছক বা নকশাকে বোঝায়। আন্তর্জাতিক হিসাববিজ্ঞান কমিটি IASC ধারণাগত কাঠামো প্রথম জারি করলেও মূলত এর উদ্ভাবক হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, বা সংক্ষেপে FASB। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা এবং ধারণাগত কাঠামোর অর্থ সংজ্ঞাটা জানলাম। এবার আমরা চলে যাব অন্য কোনো
টপিক্সে যেমন 3C আছে বা হিসাব বিজ্ঞান ধারণা কাঠামোর উদ্দেশ্য আছে, হিসাব বিজ্ঞান ধারণা কাঠামোর আওতা বা বিষয়বস্তু আছে, এগুলো তোমরা বাসায় একটু দেখে নেবে। হিসাব বিজ্ঞান ধারণাগত কাঠামোর গুরুত্ব বা সুবিধা, হিসাব বিজ্ঞান ধারণ কাঠামোর দ্বিতীয় স্তর, হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্য, আর্থিক বিবরণীর উপাদান সমূহ। আমরা এখন আলোচনা করব আর্থিক বিবরণীর উপাদান সমূহ। আমরা জানি হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণীর উপাদান সমূহকে আমরা কয়েকটি অংশে ভাগ করে থাকি। অংশগুলোর মধ্যে আমাদের সম্পদ ও দায়ের ক্ষেত্রে বিদ্যমান। সম্পদ আবার কয়েক প্রকার আছে, দায় আবার কয়েক প্রকার আছে। এই সম্পদ ও দায়টাকে আমরা যে কয় ভাগে ভাগ করছি সেটা নিয়ে আমরা আলোচনা করব এখানে। তাই আমরা এখন চলে যাব আর্থিক বিবরণীর উপাদান সমূহ। আর্থিক বিবরণীর উপাদান সমূহ। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোর দ্বিতীয় অংশে আর্থিক বিবরণীর 10টি গুরুত্বপূর্ণ উপাদানের সংজ্ঞা প্রদান করা হয়েছে। এই উপাদান সমূহ যেমন 1 নম্বরে আমি লিখি সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহ সম্পত্তির ভিতরে আবার কয়েক প্রকার আছে, যেমন ক নম্বরে আমার আছে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পত্তি। ক নম্বরে আছে চলতি সম্পত্তি। ক নম্বর আছে অদৃশ্য সম্পত্তি। নম্বরে আছে অলিক বা কাল্পনিক সম্পত্তি। তাহলে সম্পত্তির ভিতরে আমাদের স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, অদৃশ্য সম্পত্তি, অলিক বা কাল্পনিক সম্পত্তি। তাহলে স্থায়ী সম্পত্তি যেমন যার দীর্ঘদিন ধরে সুবিধা পাওয়া যায়, চলতি সম্পত্তি যার সুবিধা স্বল্পমেয়াদী, অদৃশ্য সম্পত্তি যে সম্পত্তি দেখা বা ছোঁয়া যায় না, আর অলিক বা কাল্পনিক সম্পত্তি প্রকৃত সম্পত্তি নয় কিন্তু উদ্ভিদপত্রে সম্পদ হিসাবে দেখানো হয়। এরপর 2 নম্বরে আছে দায়। 10টি উপাদানে 2 নম্বরে আছে দায় বা লায়াবিলিটিস। লায়াবিলিটিস হলো ভবিষ্যতে পরিশোধযোগ্য কারবারের আর্থিক বাধ্যবাধকতাকে দায় বলে। এপিএসবির মতে দায় হলো পসিবল ফিউচার স্যাক্রিফাইস অফ ইকোনমিক বেনিফিটস। পসিবল ফিউচার স্যাক্রিফাইস অফ ইকোনমিক বেনিফিট। 3 নম্বর হচ্ছে এটা 2। 3 নম্বর হলো সত্ত্ব বা ইকুইটি। সত্ত্ব বা ইকুইটি। সত্ত্ব বা ইকুইটি হলো প্রতিষ্ঠানের উপর মালিকের দাবিকে অধিকার সময় সত্ত্ব বলে। অন্যভাবে মোট সম্পত্তি থেকে চলতি দায় বা অবাস্তব সম্পদ বাদ দিলে মালিকানা সত্ত্ব পাওয়া যায়। 4 নম্বর হলো মালিক কর্তৃক বিনিয়োগ। মালিক কর্তৃক বিনিয়োগ।
এটা হচ্ছে ইনভেস্টমেন্ট বাই ওনার্স, মালিকানা সত্ত্বের বৃদ্ধিকে মালিকের বিনিয়োগ বলা হয় বা অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য করা হয়, একটি অন্তর্দায়। তাহলে আমরা আর্থিক বিবরণীর উপাদানকে আমরা 10টি ভাগে ভাগ করছি। এই 10টি ভাগের ভিতরে দ্বিতীয় অংশের যে 10টি ভাগ, তার 1 নম্বর হচ্ছে সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহ আবার 4 প্রকার আছে: স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, অদৃশ্য সম্পত্তি, অলিক বা কাল্পনিক সম্পত্তি। 2 নম্বরে আছে আমার দায়, 3 নম্বর আছে সত্ত্ব বা ইকুইটি, 4 নম্বর আছে মালিক কর্তৃক বিনিয়োগ ইনভেস্টমেন্ট বাই ওনার্স। এই 4 প্রকার, এরপরে আরও 6 প্রকার আছে, সেটা আমি অবশ্যই লিখে দেবো এখানে। হচ্ছে 5 নম্বর মালিকের প্রতি বন্টন। মালিকের প্রতি বন্টন অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ ওনার্স, মালিকানা সত্ত্বের হ্রাসকে মালিকের প্রতি বন্টন বলা হয়, যেমন উত্তোলন। 6 নম্বর হচ্ছে রাজস্ব বা রেভিনিউ। 7 নম্বর হচ্ছে সামগ্রিক আয়। সামগ্রিক আয়কে বলা হয় কম্প্রিহেনসিভ ইনকাম। 8 নম্বর হচ্ছে লাভ বা গেইনস। 9 নম্বর হচ্ছে খরচ বা এক্সপেন্স। 10 নম্বর হলো ক্ষতি। এটা আছে আর্থিক বিবরণী উপাদান সমূহ। তাহলে আর্থিক বিবরণী উপাদান সমূহ আমরা দ্বিতীয় অংশে 10টি ভাগে ভাগ করেছি। এই 10টি ভাগ দেখো। প্রথমে সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহের ভিতরে স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, অদৃশ্য সম্পত্তি, অলিক সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি। দায়, দায় আবার 2 প্রকার: দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী দায় আছে। সত্ত্ব, ইকুইটি, মালিক কর্তৃক বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বাই ওনার্স, মালিকের প্রতি বন্টন। 6 নম্বর হচ্ছে রাজস্ব, 7 নম্বর সামগ্রিক আয়, 8 নম্বর হচ্ছে লাভ, 9 নম্বর হচ্ছে খরচ, 10 নম্বর হচ্ছে ক্ষতি। এই আর্থিক বিবরণী উপাদান সমূহ, এই 10টি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের এখানে দেওয়া হলো। ভালো করে একটু দেখো। এরপর আমরা চলে আসব হিসাব বিজ্ঞানে ব্যবহৃত 3টি সি এর ব্যবহার, অর্থাৎ 3C ইন অ্যাকাউন্টিং। 3C ইন অ্যাকাউন্টিংয়ের 3টা সি কিসে কিসে ব্যবহৃত হয় সে সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে কোশ্চেনটা হবে হিসাব বিজ্ঞানে ব্যবহৃত 3টি সি এর ব্যাখ্যা।
বা explanation of 3C in accounting. হিসাব বিজ্ঞানে ব্যবহৃত 3টি সি এর ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন অফ 3C ইন অ্যাকাউন্টিং। Three C: cost concept, consistency and conservatism. 3C মানে হচ্ছে cost concept, consistency, conservatism. এই 3C এর ব্যবহারটা আমরা এখন আলোচনা করব। এটা হচ্ছে cost concept মানে ক্রয় মূল্য নীতি, আর আছে কনসিস্টেন্সি হচ্ছে সামঞ্জস্যতার নীতি, আর কনজারভেটিজম অর্থাৎ রক্ষণশীলতার নীতি। তাহলে আমরা এই 3C ইন অ্যাকাউন্টিং এক্সপ্লেনেশনটা আমরা এখন একটু শুরু করব। হিসাব বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন ধারণা, প্রথা ও নীতিমালার মধ্যে তিনটি নীতিমালা প্রসঙ্গে ব্যাপক আলোচিত হয়ে থাকে। আমরা জানি যে হিসাব বিজ্ঞানে ব্যবহৃত ধারণা, প্রথা ও নীতিমালার মধ্যে তিনটি নীতিমালা প্রসঙ্গে ব্যাপক আলোচিত হয়ে থাকে। এই তিনটি নীতি বা ধারণাকে সংক্ষেপে 3C বলা হয়। আধুনিক হিসাব সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠু ও যথাযথভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞানে বিভিন্ন ধারণা, প্রথা ও নীতিমালার উদ্ভব হয়েছে। এসব ধারণা, প্রথা বা নীতিমালার মধ্যে তিনটি নীতি বা ধারণা বিশেষভাবে উল্লেখযোগ্য, যাদের আদি অক্ষর ইংরেজি বর্ণ সি দ্বারা শুরু হয়েছে। এগুলো হলো কস্ট কনসেপ্ট, যেটা লেখা আছে, কনসিস্টেন্সি ক্রয় মূল্য নীতি, ধারণা বা নীতি, কনসিস্টেন্সি সামঞ্জস্যতা, অ্যান্ড কনজারভেটিজম রক্ষণশীলতা। তিনটি ধারণা বা নীতি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই নীতি ও ধারণাগুলো ব্যতীত হিসাব রক্ষণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে যথাযথভাবে সম্পাদন করা সম্ভব হতো না। তাহলে এই নীতি এখন আমরা ক্রয় মূল্য নীতি বা কস্ট কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করব। ক্রয় মূল্য নীতি বা ধারণা মুদ্রামানের নীতির সাথে সম্পৃক্ত একটি বিষয়। অর্থাৎ ক্রয় মূল্য নীতি বা ধারণা আমাদের মুদ্রামানের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই নীতিতে ক্রয় মূল্যের উপরে আমাদের সাধারণত নগদ এই নীতি বা ধারণাটি বিভিন্ন নামে অভিহিত করা হয়। অনেকে এটিকে অতীত ক্রয় মূল্য ধারণা, আবার অনেকে এটিকে ঐতিহাসিক ক্রয় মূল্য ধারণা বলে অভিহিত করেন। তবে এই ধারণার মূল বিষয় হলো হিসাব রক্ষণে তথ্য লিপিবদ্ধকরণের সময় যে মূল্যের ভিত্তিতে লেনদেনগুলো সংগঠিত ও হয়, সেই মূল্যের ভিত্তিতে সেগুলো লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ একটি সম্পত্তি সংগ্রহ করতে যে মূল্য দিতে হয়েছে, সেই মূল্যকেই সম্পত্তি হিসাবে খাতায় লিপিবদ্ধ করা হয়। সুতরাং প্রকৃত ক্রয় মূল্য সম্পত্তিকে হিসাবের খাতায় দেখিয়ে সম্পত্তি ব্যবহারজনিত কারণে নির্দিষ্ট সময় পর পর এই মূল্য থেকে অবশ্যই বাদ দিয়ে দেখানো হয়। অর্থাৎ
আমরা একটা নির্দিষ্ট টাইমে যে যে সম্পত্তি ক্রয় করি তার থেকে আমাদের অবসরটা বাদ দিয়ে সাধারণত এই ক্রয়মূল্য নীতিটা দেখানো হয়। তাহলে মনে রাখতে হবে এখানে ভাইটাল ফ্যাক্টরটা হচ্ছে অবসরটাকে বাদ দিতে হবে। যে সমস্ত আমরা সম্পত্তি ক্রয় করি তার থেকে অবসরটা বাদ দিয়ে ক্রয়মূল্য নীতিটা দেখানো হয়। সম্পত্তির সময় তাদের ক্রয় তথা অর্জন মূল্য লিপিবদ্ধ হয়। এই ক্রয় মূল্যের ভিত্তিতেই পরবর্তীতে সব ধরনের গণনা করা হয়। ক্রয় দরে সম্পদ লিপিবদ্ধ হলে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ওই সম্পত্তির বাস্তব মূল্যের পরিবর্তন হয়, যদিও তা হিসাবে প্রতিফলিত হয় না। সম্পত্তির মূল্য ক্রয়ের সময় যা ছিল তাই দেখানো হয়, শুধু অবসরের অর্থ অবসর সঞ্চিতি হিসাবে জমা হতে থাকে। এই ধারণা নির্দিষ্ট তারিখে সম্পত্তির ক্রয় মূল্য জানা থাকলেও বিক্রয় মূল্য জানা যায় না। ক্রয় মূল্য নীতি বিশ্লেষণ করে আমরা আরও দুটি সিদ্ধান্ত পাবো। সেগুলো হলো, যে সব সম্পত্তি অর্জিত হয়নি বা ক্রয় মূল্য পরিশোধ করা হয়নি তা হিসাবভুক্ত হতে পারে না। সম্পদের অতীত ক্রয় মূল্যের অবসরকে চলতি দরে রাজস্ব আয়ের বিপরীতে সমন্বয় করা হয়। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য নীতি অনুসারে। তাহলে ক্রয় মূল্য নীতি অনুসারে সম্পদ অর্জন করতে হলে আমাকে ক্রয় মূল্য নীতি অনুসারে সম্পদ অর্জন করতে হবে। তবে যেসব সম্পত্তি সাধারণত সম্পত্তির মূল্য পরিশোধ করা হয়নি, মনে রাখতে হবে সম্পত্তির মূল্য যেটা পরিশোধ করা হয়নি সেটা আমরা ক্রয় মূল্য নীতির উপর ফেলবো না। কারণ এখানে আমরা সম্পত্তি ক্রয় করলে আমরা বছর শেষে তার একটা অবসর বের করি, আর অবসরটাকে সম্পত্তি থেকে বাদ দিয়েই আমরা ক্রয় মূল্য নীতিটা তৈরি করি। আর এই অবসরটা বাদ দেওয়ার পরে অবসর সঞ্চিতি নামে বছরে এটা জমা হয়। এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য নীতির একটি অংশ। এরপর 2 নম্বর হচ্ছে আমার কনসিস্টেন্সি প্রিন্সিপালস কনসেপ্ট। এটা সামঞ্জস্যতার নীতি বা ধারণা। হিসাব বিজ্ঞানের নীতি রীতি বা ধারণার মধ্যে অন্যতম হলো সামঞ্জস্য নীতি, সংগতি করার প্রথা। হিসাব বিজ্ঞানের বহুল আলোচিত দ্বিতীয় সি হলো এই সামঞ্জস্যতা নীতি, অর্থাৎ কনসিস্টেন্সি প্রিন্সিপাল। এই রীতি বা প্রথা অনুযায়ী হিসাব রক্ষণে একই নিয়ম বা রীতিনীতি ক্রমান্বয়ে অনুসরণ করতে হবে। হিসাব রক্ষণের অনেক ক্ষেত্রেই একাধিক বিকল্প পদ্ধতি অনুসৃত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, প্রতিষ্ঠান যদি অবশ্যই ধার্যের সরাসরি পদ্ধতি অর্থাৎ স্ট্রেট লাইন মেথড অনুসরণ করে, তবে হঠাৎ করে পরের বছর ক্রমহ্রাসমান যে পদ্ধতি বা রিডিউসিং ব্যালেন্স মেথড ব্যবহার করতে পারবে না। অন্যদিকে মজুত পণ্যের মূল্যায়নের ক্ষেত্রে 1 বছর প্রথমে যাবে ফার্স্ট ইন ফার্স্ট আউট নীতিও ব্যবহার করলে পরের বছর লাস্ট ইন ফার্স্ট আউট নীতি প্রয়োগ করা যাবে না। অর্থাৎ এখানে আমাদের সামঞ্জস্যতার নীতি অনুসারে আমাদের যা করব আমরা প্রতি বছর সে একই নিয়ম করব। অর্থাৎ অবসরের ক্ষেত্রে আমরা যদি প্রথম বছর স্ট্রেট লাইন মেথডটা ব্যবহার করি, তাহলে আমরা দ্বিতীয় বছর রিডিউসিং ব্যালেন্স মেথডটা ব্যবহার করতে পারবো না। মনে রাখতে হবে যে আমরা সামঞ্জস্য রেখে, অর্থাৎ 1 বছরে যেটা করব পরের বছর আমরা সেটাই করতে হবে। আবার যদি আমরা মজুত পণ্যের দিকে তাকাই, তাহলে সেখানে মজুত পণ্যের প্রথমে আমরা ফিফো পদ্ধতি যদি অনুসরণ করি, পরের বছর আমরা লিপো পদ্ধতি অনুসরণ করতে পারবো না। অর্থাৎ ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি আমরা অনুসরণ করি, তাহলে পরের বছরে আমরা লাস্ট ইন ফার্স্ট আউটটা অনুসরণ করতে পারবো না। এটাই আসছে আমাদের সামঞ্জস্যতার নীতি। এরপরে চলে আসবো আমরা রক্ষণশীলতার নীতি অর্থাৎ কনজারভেটিজম। হিসাব বিজ্ঞানের আলোচিত 3C এর অন্যতম একটি সি হলো কনজারভেটিজম বা রক্ষণশীলতা প্রথা বা রীতি, যার ইংরেজি প্রতিশব্দ হলো কনজারভেটিজম। রক্ষণশীলতার মূল কথা হলো লাভের ভরসা করো না, তবে সকল সম্ভাব্য ক্ষতির জন্য সংস্থান রেখে, অর্থাৎ এটির ইংরেজিতে বলা হয় অ্যান্টিসিপেট লসেস বাট নট প্রফিটস। সম্ভাব্য লাভের চেয়ে সম্ভাব্য লোকসানটিকে আগে দেখো এবং তা হিসাবভুক্ত করো। এর অর্থ হলো আর্থিক বিবরণীর সময় সম্ভাব্য মুনাফা বিবেচনায় আনা হবে না এবং সম্ভাব্য ক্ষতির জন্য যথাযথ ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ এটা আমাদের কনজারভেটিজমটা হচ্ছে লাভের আশায় না থেকে, আমাদের সম্ভাব্য লাভের আশায় না থেকে সম্ভাব্য ক্ষতিটাকে আমাদের ধরতে হবে যে আমাদের কারবারের ক্ষতি হতে পারে, লাভ নাও হতে পারে। তাই সবসময় আমাদের লাভের আশায় না থেকে ক্ষতির দিকটাই বিবেচনা করতে হবে। এখানে আরও বলা ভালো, ব্যবসা জগতে সর্বদা অনিশ্চয়তা বিদ্যমান থাকে। এই ঝুঁকি সাথে নিয়ে ব্যবসার মুনাফা অর্জিত হয়।
এই অনিশ্চয়তার জন্য কখনো কখনো হিসাব সংক্রান্ত সঠিক তথ্য না জানার জন্য আকস্মিক ক্ষতির সৃষ্টি হতে পারে। এই থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে ব্যবসায়ীরা ক্ষতির সম্ভাবনা থাকলেই ক্ষতি হয়েছে বলে ধরে নিয়ে তা হিসাবভুক্ত করে, কিন্তু লাভের সম্ভাবনা থাকলে তা বিবেচনায় আনা হয় না। এই রীতি অনুসরণের ফলে আমাদের তুলনামূলকভাবে নেট লাভটা কম হয়। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের 3টি সি এখানে আলোচনা করলাম মোটামুটিভাবে। আর হয়তো আজ আর সময় হবে না, সেই কারণে আজ তোমাদের সাথে আলোচনা যাওয়া সম্ভব হবে না। নেক্সট ক্লাসে আমরা এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।